দেখো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টার শুরুতেই আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো। সেটা হলো, দেখো এখানে যশোরের মানচিত্র দেখা যাচ্ছে এবং পাশে নড়াইল এবং নিচের দিকে খুলনার মানচিত্র দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি খুলনা এখন অনেক উন্নত শহর যশোর থেকে, কিন্তু একটা সময় যশোর কিন্তু আগে নগর হয়। খুলনার 100 বছর আগে যশোর নগর হিসেবে প্রতিষ্ঠা পায়। সেটা আমরা সবাই জানি। এবং খুলনা যশোরের অধীন একটা মহকুমা ছিল। মানে আগে বড় বড় শহরগুলোকে জেলা বলতো, আর ছোট শহরগুলোকে মহকুমা বলতো। এবং একটা জেলার অধীনে অনেকগুলো মহকুমা থাকতো, যেমন যশোরের অধীনে খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, এগুলো এক একটা মহকুমা ছিল। এবং এই এলাকার লোকজন সব যশোরে যেত বড় বাণিজ্য করতে বা যে কোনো বড় কোনো কাজ করতে, ট্যাক্স দিতে, ইভেন ট্যাক্স দিতে। এবং এখানকার যে রাজা ছিল, রাজা প্রতাপ চন্দ্র প্রতাপাদিত্য, তিনি যশোরের ছিলেন। তো আমরা জানি এগুলো। যাই হোক, আমার যে প্রশ্নটা তোমাদের কাছে, সেটা এই যে একসময় খুলনা যশোর জেলার একটা মহকুমা ছিল। পরবর্তীতে খুলনা আস্তে ধীরে যশোরের চেয়ে উন্নত হলো। এবং সম্ভবত 1841 সালে যশোর আহ নগর হিসেবে প্রতিষ্ঠা পায়, আর 1941 সালে খুলনা নগর হিসেবে প্রতিষ্ঠা পায়। বা 1741 সালে যশোর এবং খুলনা 1841 সালে। 100 বছরের ডিফারেন্স ছিল। তো খুলনা পরবর্তীতে সিটি কর্পোরেশন হলো, খুলনা জেলা হলো, সিটি কর্পোরেশন হলো, অনেক উন্নত হলো, এখানে অনেক কলকারখানা প্রতিষ্ঠা হলো। কিন্তু যশোর সিটি কর্পোরেশন হতে পারলো না। এখন যশোরের মানুষ খুব বড় ধরনের একটা আন্দোলন করতেছে যে যশোরকে সিটি কর্পোরেশন করা যায় কিনা। তো এই আন্দোলনটা আসলে সফলতার মুখ দেখবে কিনা, আমার প্রশ্ন এটাই, যে যশোরে সিটি কর্পোরেশন হওয়ার চান্স কতটুকু। এই প্রশ্নটা যদি আমি তোমাদের মধ্যে ছুড়ে দিই, তাহলে অ্যান্সার এক একজনের কাছে এক এক রকম আসবে। কেউ বলবে, স্যার, যশোর সিটি কর্পোরেশন হওয়ার চান্স 0%। কেউ বলবে 40%, কেউ বলবে 90%, কেউ বলবে 100%। এর অর্থ কি? 0% মানে যশোর সিটি কর্পোরেশন হবেই না, আর 100% মানে যশোর সিটি কর্পোরেশন অবশ্যই হবে। আর 40% মানে কি? 40% মানে হওয়ার সম্ভাবনা একটু আছে, খুব বেশি না, অর্ধেকের একটু কম। আর 90% সম্ভাবনা মানে কি? 90% চান্স মানে অনেক বেশি, হওয়ার কাছাকাছি, এরকম একটা ব্যাপার। তো এই যে অ্যান্সার গুলো দিয়ে আসলে আমরা কি বোঝাচ্ছি? একটি জিনিসের সম্ভাবনা। আমরা আজকে সেই চ্যাপ্টারটা পড়ব, সম্ভাবনার চ্যাপ্টার, প্রবাবিলিটির চ্যাপ্টার। একটি ঘটনাকে স্যার তার আপনি একটু জুম আউট সম্ভাব করে নেন। একটি ঘটনাকে তার কতটুকু সম্ভাবনা দিয়ে আমরা আলোচনা করতে পারি, এটাই হলো আজকে আমাদের পড়ার বিষয়। তো দেখো, প্রবাবিলিটির প্রথমে আমরা একটু সংজ্ঞা দিই, যে ফর্মাল ডেফিনিশনটা কি। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি হলো, probability is the branch of mathematics concerning numerical description of how likely an event is to occur or how likely it is that a proposition is true. অর্থাৎ প্রবাবিলিটি হলো ম্যাথমেটিক্সের সেই শাখা যেটা নিউমেরিক্যাল ডেসক্রিপশনের মাধ্যমে, অর্থাৎ গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে এটা ঘটবে কি ঘটবে না, মানে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, সেটা প্রমাণ করা যায়। সম্ভাবনার বাংলার আবিধানিক অর্থ হচ্ছে ঘটনীয়। অর্থাৎ কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না নিশ্চিত না হলেও সম্ভাবনা ব্যবহার করে সেটা পরিমাপ করা সম্ভব। এর সূত্র হলো অনুকূল ফলাফল সংখ্যা এবং মোট ফলাফল সংখ্যার অনুপাত। তাহলে সম্ভাবনাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, কোন ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা ভাগ কোন ঘটনার মোট ফলাফল সংখ্যা। এটাকেই আমরা সম্ভাবনার সূত্র হিসেবে বিবেচনা করতে পারি। দেখো,
আমরা সাধারণত দৈনন্দিন জীবনে কয়েক ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনা করি, যেমন আকাশে মেঘ হলে আমরা আলোচনা করি আজকে কি বৃষ্টি হবে, হতে পারে, সম্ভাবনা কতটুকু। তো এটা হয়তো বা আমাদের বাস্তব জীবনের সম্ভাবনা হতে পারে, আমরা এটা প্রমাণ করতে পারি এই অঙ্ক দিয়ে। আবার আমরা ভারত পাকিস্তান খেলার সময় আমরা এটা বলতে পারি যে কোন দল জিতবে, সম্ভাবনা আমরা এটা নিয়েও আলোচনা করতে পারি। আবার আমরা এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের চাকরি পাওয়ার চান্স কতটুকু বা চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু। এই যে বাস্তব জীবনের সম্ভাবনাগুলো, আমরা এইগুলো নিয়েই নর্মালি আলোচনা করে থাকি, কিন্তু আমাদের পরীক্ষায় এই সম্ভাবনা আসবে না। আমাদের পরীক্ষায় যে ধরনের সম্ভাবনা আসবে সেটা হলো, প্রথমত একটি বাস্কেটে অনেকগুলো বল থাকবে, ওই বল বিভিন্ন কালারের হবে, আমরা একটা তুলবো, সেটা লাল বা নীল বা কালো বা সাদা বল হওয়ার সম্ভাবনা কত। এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে। আমরা একটা লুডুর গুটি বা ডাইস আমরা থ্রো করব, থ্রো করলে সেটা থেকে ছক্কা পড়ার চান্স কতটুকু, বা পাঁচ পড়ার চান্স কতটুকু, বা চার পড়ার চান্স কতটুকু, এইটা আমরা আলোচনায় আমাদের পরীক্ষায় আসবে। এরপরে আমাদের পরীক্ষা আসবে একটা কয়েন আমরা যদি থ্রো করি বা টস করি, তাহলে এটা হেড এবং টেইল দুইটা সাইড আছে, হেড পড়ার সম্ভাবনা কতটুকু বা টেইল পড়ার সম্ভাবনা কতটুকু, এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে। অথবা আমরা এই যে তাস বা কার্ড, এই কার্ড নিয়ে আমাদের পরীক্ষায় অঙ্ক আসবে যে এক 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 প্যাকেট কার্ড থেকে আমাদের একটা কার্ড উঠালাম, এটা টিক্কা হওয়ার সম্ভাবনা কত, বা এটা রাজা হওয়ার সম্ভাবনা কত, বা এটা রানী হওয়ার সম্ভাবনা কত, বা অথবা এটা উম, যে রুইতন হওয়ার সম্ভাবনা কত। এইরকম টাইপের অঙ্ক আমাদের পরীক্ষা আসবে। এই যে চার ধরনের আমরা ছবি দেখতে পাচ্ছি, এই চার ধরনের সম্ভাবনাই আমাদের পরীক্ষায় আসবে। তো দেখো, প্রথম আলোচনা করি আমরা লুডো ডাইস নিয়ে। আমরা সবাই লুডো খেলেছি, আমরা জানি লুডো ডাইসে ছয়টা পাশ থাকে বা ছয়টা সাইড থাকে, এক দুই তিন চার পাঁচ ছয়। এখন তুমি যদি লুডো ডাইস থ্রো করো তাহলে অবশ্যই কোনো একটা আসবে এই ছয়টার মধ্যে, এর বাইরে আসবে না। তাহলে লুডো ডাইসের মোট ঘটনা হলো ছয়টা, মোট ঘটনা হলো ছয়টা। তাহলে যদি আমি একবার লুডো ডাইসে মোট ঘটনা ছয়টা, যদি আমি একবার লুডো ডাইস থ্রো করি তাহলে ছক্কা পড়ার চান্স কত। যেহেতু ছক্কা একটি আর সম্ভাবনা ছয়, মানে মোট পাশ হলো ছয়টা, তাহলে ছয় ভাগের এক ভাগ, এটাই হলো সম্ভাবনা। হ্যাঁ, লুডো ডাইস যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে ছক্কা পড়ার সম্ভাবনা ছয় ভাগের এক ভাগ, এটা। ওকে, ঠিক একইভাবে যদি আমি একটি কয়েন নিক্ষেপ করি, তো কয়েনের মোট ঘটনা হলো দুইটা, হয় টেইল না হলে হেড, এই দুইটার বাইরে কোনো ঘটনা নাই। তাহলে আমি যদি একটি কয়েন নিক্ষেপ করি তাহলে কয়েনের হেড পড়ার সম্ভাবনা কত, দুই ভাগের এক ভাগ। হেড অথবা টেইল পড়ার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ। ওকে, এবার আমরা একটু কার্ড নিয়ে আলোচনা করি। তোমরা অনেকেই কার্ড সম্পর্কে ধারণা আছে, আবার অনেকেরই কার্ড সম্পর্কে ধারণা নাই, বিশেষ করে মেয়েদের কার্ড সম্পর্কে কোনো ধারণা থাকার কথা না। তারপরেও যদি থাকে তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, যদি না থাকে আমি যতটুকু আলোচনা করব এতটুকু বুঝলেই হবে। তো দেখো, কার্ড হলো, কার্ড সম্পর্কে আলোচনা করতে হলে আগে আমাদের প্রথমে কার্ডের সুইট সম্পর্কে জানতে হবে। সুইট মানে হলো কত ধরনের কার্ড আছে, কত ধরনের কার্ড আছে। অ্যাকচুয়ালি চার ধরনের কার্ড পাওয়া যায়। একটা হলো প্রথম যেটা, এটাকে দেখো বলে হার্স, বা ইংরেজিতে বলে হটটন, সরি বাংলায় বলে হটটন, আর ইংরেজিতে বলে হার্স, এটা লাল কালারের। আচ্ছা, এরপরে যে পানের মতো যেটা, এটাকে বলা হয় স্পেড বা স্পেড বা ইস্কাপন, এটা কালো কালারের। এরপরে দেখো ডায়মন্ডের মতো অর্থাৎ চার কোনা টাইপের, এটাকে বলে ডায়মন্ড বা রুইতন, এটা লাল কালারের। আর এরপরে দেখো যেটা তিনটা বৃত্তের মতো আর কি, এটাকে বলে চিড়িতন বা চিড়ি,
এটার ইংরেজি নাম হলো ক্লাবস। তো এটা কালো কালারের। এই 4 ধরনের নাম আমাদের মুখস্থ রাখতে হবে, বাংলা এবং ইংরেজি দুইটাই। তো আমরা এই নামগুলো মনে রাখবো, এই নামগুলো দিয়েই আমাদের অঙ্ক আসবে। এখন আমরা আরেকটু আলোচনা করি, সেটা হলো সুইট কয় ধরনের বললাম, মানে কয় প্রকারের কার্ড পাওয়া যায়? 4 প্রকার: হার্টস, স্পেড, ডায়মন্ড এবং ক্লাবস। তো এই চার প্রকারের কার্ড, প্রত্যেকটা প্রকারে কত ধরনের কার্ড আছে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রকারের 13 ধরনের কার্ড আছে। আমি একটু ব্যাখ্যা করি। প্রথম হলো এইস। এইস মানে হলো টিক্কা। এইস মানে হলো টেক্কা। তো প্রত্যেকটা সুইটের একটা করে টেক্কা থাকে, মানে এক ফোঁটা যেটা, এটা হলো, এটাকে বলে টেক্কা। তো প্রত্যেক সুইটের একটা করে টেক্কা থাকে। তারপর প্রত্যেক সুইটে 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে, 8 থাকে, 9 থাকে, 10 থাকে। আমি সবগুলো কার্ড এখানে আনতে পারিনি, কারণ সবগুলো কার্ড ধরবে না। এই থাকার পরে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, এই কার্ডগুলো থাকার পরে আরো 3 ধরনের কার্ড থাকে। কি কি? একটা হলো জ্যাক মানে গোলাম, একটা হলো কুইন মানে রানী, এবং আর একটা হলো কিং মানে রাজা। এই 13 ধরনের কার্ড প্রত্যেকটা সুইটে থাকে। তাহলে প্রথম কার্ডটাকে বলে টেক্কা, এইস, অর্থাৎ 1 ফোঁটা, তারপর 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, এভাবে 10 ফোঁটা পর্যন্ত। এদের কোনো আলাদা নাম নাই, কিন্তু বাকি তিনটার আলাদা নাম আছে: জ্যাক, কুইন এবং কিং, গোলাম, রানী এবং রাজা। এই মোট 13 ধরনের, 13 টাইপের কার্ড থাকে প্রত্যেকটা সুইটে। তাহলে 4টা সুইটে 4 13 52টা কার্ড থাকে টোটাল। তাহলে কয়টা কার্ড থাকে টোটাল? 52টা। তাহলে প্রত্যেকটা সুইটে যদি 13টা করে কার্ড থাকে, তাহলে রেড কয়টা? রেড 13 13 26টা, ব্ল্যাক হলো 13 13 26টা। এই টোটাল 52টা কার্ড, যার মধ্যে 26টা ব্ল্যাক এবং 26টা রেড। আশা করি আমরা এটা মনে রাখতে পারবো। এখন আমরা কিছু সংজ্ঞা পড়ব। সংজ্ঞাগুলো আমাদের একটু মনোযোগ সহকারে দেখে মনে রাখতে হবে। প্রথম হলো নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কি? দেখো, একটি সম্ভাবনার পরীক্ষায় যতগুলো উত্তর আসতে পারে তার সমষ্টিকে নমুনা ক্ষেত্র বলে। একটি সম্ভাবনার পরীক্ষায় যতগুলো উত্তর আসতে পারে তার সমষ্টিকে নমুনা ক্ষেত্র বলে। যেমন কয়েনের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র দুইটা, একটা হেড এবং আর একটা টেইল। ঠিক একইভাবে যদি লুডো ডাইসের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র বলি, তাহলে 6টি, 1 2 3 4 5 6। আচ্ছা, যদি তাসের ক্ষেত্রে নমুনা ক্ষেত্র বলি, তাহলে 52টি। অর্থাৎ মোট যে ঘটনা আর কি, মোট ঘটনা, সেটা হলো নমুনা ক্ষেত্র। এরপর দেখো দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। নমুনা ক্ষেত্র জানা, তবে এই মুহূর্তে কোন উত্তর আসবে তাও অজানা, এরকম পরীক্ষাকে দৈব পরীক্ষা বলে। অর্থাৎ আমরা লুডুর গুটির জানি যে 6 প্রকারের যে কোনো একটা অ্যান্সার আসবে, কিন্তু আমি যদি লুডুর ডাইসটা থ্রো করি, তাহলে কোন অ্যান্সার আসবে সেটা আমরা জানি না। এই যে থ্রো করে একটা পরীক্ষা করলাম, এই পরীক্ষাকে বলা হয় দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন কয়েন, লুডো, ডাইস, তাস ইত্যাদি, এগুলো আমরা যদি এক্সপেরিমেন্ট করি, তাহলে এটাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। এরপর সরল ঘটনা এবং যৌগিক ঘটনা, সিম্পল ইভেন্ট এবং কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্ট কি? যদি অনুকূল ঘটনা মাত্র একভাবেই হয়, তাহলে তাকে সরল ঘটনা বলে। যেমন একটি বাস্কেটে একটি সাদা বল এবং 5টি কালো বল আছে। এখন দৈবক্রমে একটি বল উত্তোলন করলে সাদা হওয়ার সম্ভাবনাকে সরল ঘটনা বলে। অর্থাৎ ধরো একটি বাস্কেটে, এখানে উদাহরণে বলছে একটি বাস্কেটে একটি সাদা বল আর 5টি কালো বল আছে, তাহলে টোটাল 6টা বল। এখন বললো যে তুমি না দেখে আন্দাজে একটা বল উত্তোলন করবা, তাহলে এটা সাদা হওয়ার সম্ভাবনা কত? এই যে ঘটনা, এটা মাত্র একভাবেই হয়, এজন্য এটাকে সরল ঘটনা বলে। অন্যদিকে যৌগিক ঘটনা কি? যদি অনুকূল ঘটনা একাধিক ভাবে হয়, তাহলে সেটাকে বলে যৌগিক ঘটনা। উদাহরণটা কি? একটি বাস্কেটে 2টা সাদা বল, 5টা কালো বল আছে। এখন দৈবক্রমে 2টা বল উত্তোলন করলে সাদা হওয়ার সম্ভাবনা, য- সাদা হওয়ার সম্ভাবনাকে যৌগিক ঘটনা বলে। একটু খেয়াল করো, ধরো একটি সাদা বল থাকলো আর 5টি কালো বল থাকলো। এখন
একটি সাদা বল আছে, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত? নিশ্চয়ই ওই মোট 6 ভাগ, 6 ভাগের 1 ভাগ হলো সাদা বল হওয়ার সম্ভাবনা, কারণ অনুকূল ঘটনা একটা আর মোট ঘটনা হলো 6টা। 6টা বল আছে বাস্কেটে, এটা। আর যদি যৌগিক ঘটনার ক্ষেত্রে হলো 2টা সাদা বল আর 5টা কালো বল, মোট 7টা বল। এখন 2টা বল যদি তুলি তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত? তো 2টা বল তুললে 2টাই সাদা হবে, এইরকম ঘটনা আসলে যৌগিক হয়ে গেল। কারণ কালো আছে, একটা কালো একটা সাদা হতে পারে, 2টা কালো হতে পারে, 2টাই সাদা হতে পারে, অর্থাৎ একাধিক ভাবে হতে পারে। সো এটাকে বলা হয় যৌগিক ঘটনা। এরপরে আমরা দেখব বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা, অর্থাৎ এক্সক্লুসিভ ইভেন্ট এবং নন এক্সক্লুসিভ ইভেন্টস। বর্জনশীল ঘটনা হলো, দেখো, 2টি আলাদা ঘটনার মধ্যে কমন কিছু না থাকলে তাকে বর্জনশীল ঘটনা বলে। কমন কিছু না থাকলে, যদি কমন কিছু থাকে তাহলে অবর্জনশীল ঘটনা, আর কমন কিছু না থাকলে সেটাকে বলে বর্জনশীল ঘটনা। তো ধরো 1 প্যাকেট তাস থেকে একটি টেক্কা আসার ঘটনা আর বা একটি রাজা আসার ঘটনা, দুটি বর্জনশীল ঘটনা, কারণ টেক্কা আসার ঘটনা বা রাজা আসার ঘটনা দুইটির মধ্যে কোনো কমন বিন্দু নাই। আবার বলি, 1 প্যাকেট তাস তোমার কাছে দেওয়া হলো, এখন বললাম যে তুমি কাজ করো, এই তাস থেকে একটা কার্ড উঠাবা। এই কার্ডের মধ্যে টেক্কা এবং রাজা দুইটাই আসবে, এরকম সম্ভাবনা কত? তো এরকম সম্ভাবনা 0%, কারণ টেক্কা আর রাজা দুইটা একসাথে আসতে পারে না। তাহলে এটা বর্জনশীল ঘটনা, যেহেতু তাদের মধ্যে কোনো কমন ঘটনা নাই, তাহলে এটা বর্জনশীল ঘটনা, কমন বিন্দু নাই। কিন্তু দেখো, অবর্জনশীল ঘটনা কাকে বলে? যদি দুইটা আলাদা ঘটনার মধ্যে কমন কিছু থাকে তাহলে অবর্জনশীল ঘটনা বলে। সেই উদাহরণ কি? ধরো 1 প্যাকেট কার্ড তাস থেকে তোমাকে বলা হলো যে একটি টেক্কা আসার অথবা একটা লাল তাস আসার ঘটনা কত। আমি উদাহরণটা না দেখি বলি। যদি বলা হয় তোমাকে এক এক প্যাকেট তাস তোমার হাতে দেওয়া হলো এবং বলা হলো তুমি আন্দাজে, অর্থাৎ আন্দাজে না দেখে, এগুলোর সবচেয়ে ভালো বাংলা হলো দৈবক্রমে, তো তুমি দৈবক্রমে একটা কার্ড উঠাবা। এই কার্ডটা লাল হওয়ার অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? দেখো, এর একটা সম্ভাবনা আছে, কারণ ল- অনেক 2টা টেক্কা আছে লাল আর 2টা টেক্কা আছে কালো, তাহলে টেক্কা এবং লালের মধ্যে একটা কমন বিন্দু আছে। সো ওই যে এখানে দেখো বলছে 1 প্যাকেট তার সাথে একটি টেক্কা আসার ঘটনা বা একটি লাল তাস আসার ঘটনা দুইটি অবর্জনশীল ঘটনা, কারণ টেক্কা আসার ঘটনা বা লাল তাস আসার ঘটনা দুইটির মধ্যে দুইটি কমন বিন্দু, দুইটি কমন নমুনা বিন্দু, দুইটি লাল টেক্কা, ব্র্যাকেটে লেখা আছে দুইটি লাল টেক্কা আছে। মোট উল্লেখ্য, মোট টেক্কা 4টি, যার মধ্যে 2টা লাল কি কি, হার্টস এবং ডায়মন্ডস, এন্ড 2টা কালো কি কি, স্পেডস এবং ক্লাবস। তো এই দুটি যেহেতু কমন বিন্দু আছে, এই জন্য এই ঘটনাকে বলা হয় অবর্জনশীল বা নন এক্সক্লুসিভ ইভেন্টস। এরপর বলছে স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এবং ডিপেন্ডেন্ট ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হলো দুইটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা অন্যটি ঘটা বা না ঘটার উপর যদি নির্ভর না করে তাহলে তাদেরকে স্বাধীন ঘটনা বলে। দুইটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা, আবার বলি, দুইটা ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা অন্যটি ঘটা বা না ঘটার উপর যদি নির্ভর না করে তাহলে তাকে স্বাধীন ঘটনা বলে। স্বাধীন তো তাই যে আর একজনের উপর নির্ভর করবে না। যেমন কি? যেমন হলো, ধরো 1 প্যাকেট তাস থেকে একটা টেক্কা আসার ঘটনা আর লুডো খেলায় ছক্কা পড়ার ঘটনা, এটা কেউ কারোর উপর ডিপেন্ড করে না, কারণ টেক্কা আসবে কি আসবে না, ওই ছক্কা পড়বে কি পড়বে না, এটা কি একটা আরেকটার উপর কোনোভাবে ডিপেন্ড করে না। এই জন্য এই দুইটা হলো স্বাধীন ঘটনা। কিন্তু অধীন ঘটনা কাকে বলে? দুইটি ঘটনার মধ্যে যদি যে কোনো একটি ঘটনার ঘটার সম্ভাবনা অন্যটি ঘটা বা না ঘটার উপর নির্ভর করে তাহলে তাকে বলা হয় অধীন ঘটনা। কেমন? সেটা হলো, এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, 52 কার্ডের 1 প্যাকেট তাস হতে একটা টেক্কা উঠিয়ে নিয়েছো তুমি। নেওয়ার পর আরেকটি তাস তুমি যদি দৈব ক্রমে উঠাও, মানে না দেখে আন্দাজে উঠাও, তাহলে সেটা টেক্কা হওয়ার সম্ভাবনাটা হলো অধীন ঘটনা। কারণ কি? তুমি প্রথমে যে একটা টেক্কা উঠিয়ে নিয়েছিলে, তাহলে তোমার
আর বাকি থাকছে 3টা টেক্কা। সুতরাং আগে 4টা টেক্কা থাকতে যে সম্ভাবনা ছিল, এখন একটা ঘটনা ঘটার ফলে অর্থাৎ একটা টেক্কা উঠাইয়া নেওয়ার ফলে আরেকটা সম্ভাবনা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে এটা হলো অধীন ঘটনা। ওকে, আমরা আরেকটু পরেই আজকে শেষ করব। সেটা হলো এই চ্যাপ্টারে 2টা ইনফরমেশন আছে। ফার্স্ট ইনফোটা এখন দিচ্ছি। সেটা হলো সম্ভাবনা সব সময় 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করে। 0 এর কাছাকাছি থাকলে সম্ভাবনা খুবই কম, 1-এর কাছাকাছি থাকলে সম্ভাবনা খুবই বেশি। যেমন এই চিত্র দিয়ে আমরা বুঝতে পারি, 0 মানে হলো ইম্পসিবল, 1 মানে সার্টেন মানে নিশ্চিত। যদি সম্ভাবনা 1 হয় তার মানে ওই জিনিসটা ঘটবেই, আর যদি সম্ভাবনা 0 হয় তার মানে ওই জিনিসটা কখনোই ঘটবে না। যদি 0.5 হয় তাহলে ইকুয়ালি লাইকলি মানে মাঝামাঝি, ঘটতেও পারে নাও পারে। আনলাইকলি 0.25 মানে অসম্ভবের কাছে, আর লাইকলি 0.75 মানে সার্টিনের কাছে, মানে ঘটার সম্ভাবনা বেশি। এরপর সেকেন্ড ইনফরমেশন হলো, দেখো সেকেন্ড ইনফরমেশন বলছে স্বাধীন ঘটনার ক্ষেত্রে গাণিতিক সমস্যার সমাধানে ওয়ার অথবা বা থাকলে যোগ হয় এবং এন্ড এবং থাকলে গুণ হয়। এটাই নিয়ম। প্রবাবিলিটির 2 ধরনের রুল আছে, রুল অফ এডিশন, রুল অফ মাল্টিপ্লিকেশন। রুল অফ এডিশনের সূত্র হলো এইটা এবং এটা, আর রুল অফ মাল্টিপ্লিকেশনের সূত্র এটা এবং এটা। আপাতত সূত্রগুলো শুধু সামনে থাক, এটা এখন পড়ার দরকার নেই, তোমাদের এত কঠিন অঙ্ক আসবে না, আমি তারপরে তুলে দিলাম। এই চ্যাপ্টারে একটা মাত্র রুল আছে, অর্থাৎ একটা মাত্র সূত্র আছে, এই সূত্র দিয়ে সব অঙ্ক করা যায়। যদি প্রশ্নে একটি উত্তোলন বা একটি বাছাই করতে বলে, তাহলে সূত্র হলো পি ইকুয়াল টু এম ভাগ এন। এখানে পি ইকুয়াল টু প্রবাবিলিটি, এম হলো ফেভারেবল ইভেন্ট, এন হলো টোটাল ইভেন্টস। অর্থাৎ প্রবাবিলিটি মানে হলো অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা। এই সূত্র দিয়ে এই চ্যাপ্টারের সব অঙ্ক করা যায়। ওকে, আমরা দেখো এই যে রুলটাকে আরেকটু এক্সপ্লেইন করতে পারি। যদি দুটি আমাদের বাছাই করতে বলে তাহলে কি হবে? হ্যাঁ, প্রশ্নে যদি একাধিক বস্তু উত্তোলন বা বাছাই করতে বলে তাহলে কি করব? তাহলে কম্বিনেশনের মাধ্যমে সহজেই সমাধান করা যায়। তোমরা কম্বিনেশনের বা সমাবেশের অঙ্ক কখনো করেছো কিনা জানি না, তবে এটা বিজনেস ম্যাথ বা ইন্টারমিডিয়েট সায়েন্সে যারা ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ করে তাদের ম্যাথ। কম্বিনেশনের মাধ্যমে এটা করা যায়, তো সেটাই আমি দেখাচ্ছি। সেই সূত্রটা হলো এনসিআর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন ভাগ আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওই যে বিস্ময় সূচক চিহ্ন, এটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়। তো যখন একাধিক বস্তু উত্তোলন করতে হবে বাস্কেট থেকে বা আমাদের তাসের প্যাকেট থেকে একাধিক তাস উত্তোলন করতে বলবে, এরকম ঘটনা যদি ঘটে তাহলে আমাদের এই সমাবেশের মাধ্যমেই অঙ্ক করতে হবে। সমাবেশের সূত্র এটা, এন ফ্যাক্টোরিয়াল ভাগ আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এখানে আর হলো সিলেক্টেড ইভেন্টস, এন হলো টোটাল ইভেন্টস। আচ্ছা, এখন আমরা বল উত্তোলন সম্পর্কিত কিছু সমস্যা সমাধান করি। তো বল উত্তোলন আর সমস্যাটা কি? একটা বাস্কেট, এই যেমন একটা বাস্কেট দেওয়া আছে, একটা বালতি টাইপের। এই বাস্কেটে একাধিক বল থাকবে, এই বলগুলো থেকে যে কোনো একটা বল উত্তোলন করব, সেটা কোন কালারের হওয়ার মানে সম্ভাবনা কত, এরকম টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। ধরো প্রথম প্র্যাকটিস 1, ফার্স্ট প্র্যাকটিসটা কি? ফার্স্ট প্র্যাকটিসে বলছে দেয়ার আর 7 red, 9 black and 6 white balls in a bucket। অর্থাৎ একটা বাস্কেটে 6টা সাদা বল, 9টা কালো বল, 7টা লাল বল আছে। ওয়ান বল ইজ ড্রন ফ্রম দা বাকেট। তাহলে আমরা সেই বলের ছবিগুলো আগে দিয়ে দিই। এই ধরো বাস্কেট, এখানে দেখো লাল বল আছে 7টা, কালো বল আছে 9টা এবং সাদা বল আছে 6টা। এখন যদি ওয়ান বল ইজ ড্রন, ড্রন মানে কি উত্তোলন করা, একটা বল যদি আমরা উত্তোলন করি ফ্রম দা বাকেট, ওই বাস্কেট থেকে বা ওই ঝুড়ি থেকে একটা বল উত্তোলন করি, হোয়াট ইজ দা প্রবাবিলিটি অফ রেড বল? তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা কত? এখন দেখো লাল বল হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমি যদি আন্দাজে একটা তুলি তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে লাল বল হতে পারে কয়টা বলো তো? অনুকূল ঘটনা কয়টা? লাল বল কয়টা মোট?
কথা বলো, লাল বল সাতটা কয়টা টোটাল? সাতটা স্যার। আটটা। সাতটা। সাতটা। তাহলে ওই সাতটা যে কোনো একটা আসলেই তো আমাদের অ্যান্সার হয়ে যাবে, মানে আমাদের মনের আশা পূরণ হবে, লাল হওয়ার সম্ভাবনা পূরণ হবে। তাহলে ওই সাতটাই হলো অনুকূল ঘটনা, ওই সাতটা যে কোনো একটা উঠালেই আমাদের জন্য অনুকূল হবে বা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। তার মানে ওই সাতটাই হলো অনুকূল ঘটনা। আর মোট ঘটনা হলো কালো উঠতে পারে, সাদা উঠতে পারে, লালও উঠতে পারে। তাহলে টোটাল সবগুলো যোগফল হলো মোট ঘটনা। তো যোগফল করলে কত হয়? 13 আর 9 22। তাহলে 22 হলো মোট ঘটনা, আর অনুকূল ঘটনা হলো 7। তাহলে অ্যান্সার হবে 7/22। উই নো প্রবাবিলিটি রেট ইকুয়াল টু ফেভারেবল ইভেন্টস ভাগ টোটাল ইভেন্টস। ফেভারেবল ইভেন্টস কত? 7, আর টোটাল ইভেন্টস হলো 22। এটাকে আমরা পয়েন্টে করব, কারণ পয়েন্টে অ্যান্সার আসবে 0.3182। পয়েন্টে অ্যান্সার করতে হবে। এছাড়া আমরা এটা কম্বিনেশনের মাধ্যমে অ্যান্সার করতে পারি। সেটা কি? অল্টারনেটিভ হলো, দেখো, 7টা থেকে একটা, দ্যাট মিনস 7C1, এবং 22টা থেকে একটা, এইটা মানে 7C1 ভাগ 22C1। এটাও করা যায় অল্টারনেটিভ ওয়েতে, অর্থাৎ ওই যে কম্বিনেশনের মাধ্যমে একটা তুললেও করা যায়, একাধিক তুললেও করা যায়, এটা আমরা করতে পারি। আজকে হ্যাঁ আমাদের বলছি। ক্লাস এই পর্যন্ত। আগামীকালকে, সম্ভবত আগামীকালকে আমি আবার ক্লাস নিব, এই চ্যাপ্টারটা যাতে দ্রুত শেষ হয় সুন্দরভাবে, সেজন্য তোমরা সবাই আজকের রেকর্ড ক্লাসটা বারবার দেখো, কারণ আজকের ক্লাসটা যদি বারবার দেখো, কালকের ক্লাসটা অনেক ইজি হবে। না হলে